বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে সরকার কী বার্তা দিচ্ছে? টিআইবির উদ্বেগ। বুঝতেই পারছেন, এটি আদতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বক্তব্য। আমি শুধুমাত্র পাঠ করছি। আমরা জানি বার্লিন ভিত্তিক এই সংস্থাটি দুর্নীতির ধারণা সূচক নিয়ে কাজ করে। অনেকের মতো আমারও প্রশ্ন, গভর্নর নিয়োগ নিয়ে তারা কেন উদ্বিগ্ন হচ্ছে? তাহলে জেনে নেই এই পুরো প্রক্রিয়াটির সঙ্গে টিআইবি কি কোনো দুর্নীতির যোগসাজশ পাচ্ছে, কিংবা রিয়েল এস্টেট বা গার্মেন্টস ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগ দেওয়ার মাধ্যমে কোনো গোষ্ঠী কি অন্য কিছু হাসিলের চক্রান্ত করছে? বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন? নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করা একজন তৈরি পোশাক শিল্প ও আবাসন ব্যবসায়ী কর্পোরেট বাণিজ্যের প্রভাবমুক্ত হয়ে মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতে কতটা নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারবেন, সন্দেহ টিআইবির। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণ খেলাপি ও পরবর্তীতে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলকরণ করা, ব্যাস এটুকুই। অবশ্য তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর আটাব, ঢাকা চেম্বারের একজন সদস্য হিসেবে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর লবির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে নতুন গভর্নরের। ডক্টর ইফতেখারুজ্জামানের প্রশ্ন, কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের আমলে খাদে পড়া ব্যাংক খাতকে পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তড়িঘড়ি করে নিয়োগপ্রাপ্ত নতুন গভর্নর ব্যবসায়ী লবি, ঋণগ্রস্ত ও ঋণখেলাপি মহলের প্রভাবমুক্ত থেকে কতটা স্বাধীনভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন, বিশেষ করে যেখানে সংসদ সদস্যদের প্রায় 60% এবং মন্ত্রী পরিষদের 62%-এর মূল পেশা ব্যবসা। তাছাড়া সংসদ সদস্যদের প্রায় 50% ঋণগ্রস্ত, যাদের মোট আদায়যোগ্য ঋণের পরিমাণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। সেখানে একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী যার বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলীকরণের অভিজ্ঞতা রয়েছে এবং যিনি তৈরি পোশাক শিল্প ও রিহাবের মতো খাতের বড় বড় ব্যবসায়ীদের নীতি সুবিধার সুবিধাভোগী, এমন একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের প্রভাব ব্যাংক খাতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সার্বিকভাবে এই নিয়োগের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কী বার্তা দিচ্ছে, এটা সরকারকে ভেবে দেখার অনুরোধ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবসায়ী কমিউনিটি থেকে গভর্নর পদে অভূতপূর্ব এই নিয়োগের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংক আবারও কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের খপ্পরে পড়ে যাওয়ার শঙ্কা টিআইবির। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান করাটা কোনোভাবেই বিবেচনাপ্রসূত হলো কিনা তা ভেবে দেখার আহ্বান সংস্থাটির। টিআইবি মনে করে, বিএনপি তার নির্বাচনী ইশতেহারে ব্যাংক খাতে সুশাসন, আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতের যে অঙ্গীকার করেছে, তার সঙ্গে এ ধরনের স্বার্থের দ্বন্দ্বপুষ্ট ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ সরকারের নির্বাচনী অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। এসব তো ছিল টিআইবির বক্তব্য। এবার তাহলে খানিক স্মৃতি ঝালাই হয়ে যাক, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সময়ের ঘটনাক্রম দেখে আসি। আপনারা হয়তো দেখে থাকবেন, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। স্বায়ত্তশাসনের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ কর্মসূচি শুরু হয় 5 ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্বায়ত্তশাসনের প্রক্রিয়াটি স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর হতাশা জানাতে সেদিনের সংবাদ সম্মেলনের আয়োজন। ঠিক 4 দিন পর 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের 30 তলা ভবনের নিচে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সেদিন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও সাবেক অর্থ উপদেষ্টার আচরণকে দুঃখজনক বলে অভিহিত করেন। 4 মাসের বেশি সময় ঝুলিয়ে রেখে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন স্থগিত করার বিষয়টি সংস্কারের সরকার দাবি করা প্রফেসর ইউনূসের সাথে বেমানান বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
এই পর্যন্ত সব ঠিক ছিল। সাবেক গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভেতরের যে টানাপোড়েন সেটি শুরু হয় 16 ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের আরেক সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে। নতুন সরকার দায়িত্ব বুঝে নেওয়ার ঠিক 2 দিন আগে 16 ফেব্রুয়ারি বিকেলে জরুরি বোর্ড সভা ডেকে গভর্নর ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছেন এমনটি জানান কর্মকর্তারা। বক্তব্যের এক পর্যায়ে সাবেক গভর্নরের এই পদক্ষেপকে স্বৈরাচারী বলে অভিহিত করেন তারা। তার ঠিক 6 দিন পরে 22 ফেব্রুয়ারি রোববার প্রেস ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকারী কয়েকজনের মধ্যে যারা গভর্নরের কার্যক্রমের কড়া সমালোচনা করেন তাদের 3 জনকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। 10 কার্য দিবসের মধ্যে উত্তর দেওয়ার কথা বলা হলেও মাত্র 2 দিনের মাথায় 24 ফেব্রুয়ারি মঙ্গলবার এক পরিচালক এবং 2 অতিরিক্ত পরিচালককে ঢাকার বাইরে বদলি করার আদেশ জারি করে পরিস্থিতি ঘোলাটে করা হয়। ওই দিন বিকেলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা সাবেক গভর্নরের স্ত্রী এবং পিএস কামরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্তের চিঠি পাঠায় গভর্নর সচিবালয়ে। শাস্তিমূলক বদলির আদেশ পাওয়া 3 জনের মধ্যে 2 অতিরিক্ত পরিচালক একে মাসুম বিল্লাহ এবং গোলাম মোস্তফা শ্রাবণ, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা 25 ফেব্রুয়ারি বুধবার আবারও বাংলাদেশ ব্যাংকের 30 তলা ভবনের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। অফিস টাইম শেষ হওয়ার আগে 3 কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহার সহ বেশ কয়েকটা দাবি জানান তারা। গভর্নর মহোদয় এখন যা করছেন তা স্বায়ত্তশাসন নাই, তা একান্তই ব্যক্তি স্বৈরশাসন। এই ব্যক্তি স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা বলছি, স্বায়ত্তশাসনের বিরুদ্ধে নয়। একটার দিকে কর্মসূচি শেষ হওয়ার খানিক পরে গভর্নর সচিবালয় থেকে জানানো হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে ব্রিফ করবেন ডক্টর আহসান এইচ মনসুর। পৌনে 2টার দিকে গভর্নর হিসেবে ডক্টর আহসান এইচ মনসুর যখন গণমাধ্যমে কথা বলছিলেন, কাকতালীয়ভাবে ঠিক সে সময়ে কিংবা খানিক আগে সচিবালয়ে ঘটতে থাকে তার বিদায়ের ট্রাজিক ঘটনাটি। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী এবং যার বিরুদ্ধে আন্দোলন সেই আহসান এইচ মনসুর কোনো পক্ষই হয়তো জানতেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন গভর্নর নিয়োগ দিয়ে ফেলেছেন। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। টেলিভিশন চ্যানেলে ব্রেকিং নিউজ স্ক্রল দেখে গভর্নর হিসেবে শেষ কর্মদিবস অতিবাহিত না করে সাথে সাথেই বাংলাদেশ ব্যাংক ছেড়ে যান 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে 14 আগস্ট নিয়োগ পাওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 2028 সালের 13 আগস্ট গভর্নর হিসেবে দায়িত্ব শেষ করার কথা ছিল তার। আজকের এই এক্সপ্লেনারটি শেষ করতে চাই এখানেই, সরকারের জন্য কয়েকটি প্রশ্ন রেখে। অন্তর্বর্তী সরকারের পুরো সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী সাবেক গভর্নরের বিদায় আরেকটু সম্মানজনক হতে পারত কিনা? না তিনি পদত্যাগ করেছেন, না সরকার তাকে বরখাস্ত করল। গণমাধ্যমে খবর দেখে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরকে বিদায় নিতে হলো। এটা কি কোনো সুখকর পরম্পরা তৈরি করলো? আরেকটি বিষয় মনে করিয়ে দেই, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। কাজেই মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়ে সরকার কোনো বিধি লঙ্ঘন করেন নাই। বেসরকারি খাত থেকে গভর্নর নিয়োগ দেওয়াটাও আশ্চর্যকর কোনো ঘটনা নয়। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি 2008 থেকে 2013 সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। পরে তো এই ভিনদেশিকে ব্রিটিশ সরকার ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর পদে নিয়োগ দেয়। 2013 থেকে 2020 সাল প্রায় 7 বছর ওই পদে ছিলেন মার্ক কার্নি। এমনকি 2018 সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সামলাচ্ছেন জেরমি পাওয়েল। তিনি একজন আইনজীবী এবং বিনিয়োগ ব্যাংকার। বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান দ্য কার্লাইল গ্রুপের পার্টনার ছিলেন তিনি। তবে পুরোদস্তুর ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে দারুণভাবে আলোচনা সমালোচনার মুখে সরকার। দীর্ঘ সময় লন্ডন প্রবাসী মোস্তাকুর রহমানকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা এবং সরকার গঠন করে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদকে সরিয়ে তাকে প্রাইস পোস্টিং দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে তা সময়ই বলে দিবে। যেভাবে এইভাবে কি বিদায় করার দরকার ছিল? কিছু বলার নেই। বিদায়টা সঠিক হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার।
শপিং চলছে তো